একজন ভোটারের নামে 44টি এপিক কার্ড। বিএলওরা কাজের চাপে অসুস্থ হয়ে পড়ছেন। তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো বলছেন এসআইআর এর পদ্ধতিটাই ভুল। অন্য সময় যেটা 3 বছর ধরে করা হয়েছিল, বাংলায় নির্বাচনের আগে তড়িঘড়ি 3 মাসে সেই একই কাজ করার প্রচেষ্টা। তিনি বলছেন বন্ধ করো। অমিত শাহ বলছেন অনুপ্রবেশকারীদের তাড়ানোর জন্য এটা দরকার। যারা এর বিরোধিতা করছে তারা অনুপ্রবেশকারীদের পক্ষে কথা বলছেন। আর এছাড়া হকিমপুর সীমান্তে আজও বাংলাদেশিদের ভিড়। এসআইআর বাংলার রাজ্য রাজনীতিকে রীতিমতো নাড়া দিয়ে গিয়েছে। আজ এই নিয়েই আমাদের আলোচনা। আজ আমাদের সঙ্গে যারা আছেন আসুন আলাপ করে নিই। ভাস্কর সিংহ রায় রয়েছেন তৃণমূল কংগ্রেসের সমর্থক। ফাল্গুনী পাত্র রয়েছেন ভারতীয় জনতা পার্টির মুখপাত্র। সুস্মিতা বিশ্বাস কংগ্রেসের মুখপাত্র রয়েছেন আমাদের সঙ্গে, এবং কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে একজন রাজনৈতিক বিশ্লেষকও আসবেন। তিনি আসলে নিশ্চয়ই আলাপ করাবো। শুরু করি আজকে মসলন্দপুরের এক ভিডিও। হঠাৎ করে অসুস্থ হয়ে গিয়েছেন সেই ছবি দিয়ে। মসলন্দপুরের ভিডিও। কাজের চাপে নাকি তিনি প্রচণ্ড অসুস্থ। কি বলছেন এই ভিডিওর ভাই, শুনুন। এখন এই বিএলও ডিউটিটা ওদের ও পালন করছে, তো সেই কাজটার প্রেশারের জন্য ওর আজকে এই অবস্থা। সকালবেলার থেকে আজকে বাড়িতেই কাজ করছিল, অনলাইনে ফর্মগুলো সাবমিট করছিল। এবার রাত্রে যেহেতু ঘুমাতে পারছে না, বাড়িতে কোনো সময় রেস্ট পাচ্ছে না, সকালবেলা যখন একজন ফর্ম জমা দিতে আসে, আমাদের বাড়ির পাশেই বাড়ি, তো দীপক বিশ্বাস না ওনার নাম, দীপুদা এসে যখন বাড়িতে এরকম দেখে যে এরকম শুয়ে রয়েছে, বাড়ির লোকজন মনে করেছে মনে হয় রাত্রে ঘুম হচ্ছে না, সেই কারণে হয়তো একটু শুয়ে রেস্ট নিচ্ছে। ও গায়ে হাত দিয়ে ডেকে দেখে যে সেন্সলেস অবস্থায় পড়েছে। হ্যাঁ, খুবই রাত জাগছে। যেহেতু সন্ধ্যেবেলা সার্ভারটা পুরো ডাউন থাকে, একটা ফর্ম ফিল আপ করতে সন্ধ্যেবেলা অ্যাপ্রক্সিমেটলি 20 থেকে 25 মিনিট তো লাগছেই। তো সেদিনকে আমাকেও বলছিল যে এই অনলাইন সাবমিটটা কি করে করব। এটা খুব ডিফিকাল্ট। আমি ওকে সাজেস্ট করলাম যে তুই যদি রাত্রির বেলা একটু চেষ্টা করিস, রাত্রিরে সার্ভারটা অনেক সময় ঠিক হয়ে যায়, ওই সময় কিন্তু অনেক ভালো কাজ হয়। এসআইআর এর কাজের চাপে নাকি মানসিক চাপ বাড়ছে বিএলওদের, এবং সেই কারণেই বিএলওরা এবার ইলেকশন কমিশন পর্যন্ত মিছিল করবেন, ধর্ণা দেবেন। শুধু তাই নয়, ডেপুটেশনও দেবেন ইলেকশন কমিশনকে। বিএলওরা তারা এই মিছিলের ডাক দিয়েছেন। কি বলছেন বিএলওরা এই ধর্নার পরিপ্রেক্ষিতে, শুনুন। বিজেপির মদতপুষ্ট নির্বাচন কমিশন রাজনৈতিক উদ্দেশ্যে তড়িঘড়ি এসআইআর চালু করেছে বাংলায়। পরিকল্পনা ছাড়া, প্রশিক্ষণ ছাড়া, অত্যাধিক কাজের চাপে রাজ্য জুড়ে 4 জন বিএলও মারা গেছে বা আত্মহত্যা করেছে। প্রতিনিয়ত অসুস্থ হচ্ছে। নির্বাচন কমিশনের স্বার্থে অপদার্থ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হুমকি দিচ্ছে। এর প্রতিবাদে বিএলওদের অধিকার রক্ষার স্বার্থে আগামীকাল ইসিআই অফিস চলো ডাক দিয়েছি আমরা। কলেজ স্ট্রিট থেকে বিক্ষোভ মিছিল শুরু হবে। ইসিআই অফিসের সামনে ধর্ণা চলছে। রাজনৈতিক রং ভুলে সবাইকে আসার অনুরোধ করছি। মদতপুষ্ট নির্বাচন কমিশন রাজনৈতিক উদ্দেশ্যে তড়িঘড়ি আমাদের পশ্চিমবাংলায় এসআইআর চালু করেছে। পরিকল্পনা ছাড়া, উপযুক্ত প্রশিক্ষণ ছাড়া, অত্যধিক কাজের চাপে রাজ্য জুড়ে 4 জন বিএলও মারা গেছে বা আত্মহত্যা করেছে। প্রতিনিয়ত অসুস্থ হচ্ছে। আমরা জানি যে আমাদের এই বিএলওদের কি সাংঘাতিক চাপ হচ্ছে। প্রতিবাদী আমরা বিএলও অধিকার রক্ষার স্বার্থে আগামীকাল ইসিআই অফিসে চলো ডাক দিয়েছি। কলেজ স্ট্রিট থেকে বিক্ষোভ মিছিল শুরু হবে। ইসিআই অফিসের সামনে এখনও ধর্ণামঞ্চ চলছে। রাজনৈতিক রং ভুলে আপনারা সবাই চলে আসুন আমাদের এই বিক্ষোভ কর্মসূচি, এবং এই বিক্ষোভ কর্মসূচিকে সফল করার জন্যে আমি আমার বিএলও অধিকার রক্ষার কমিটির পক্ষ থেকে সবাইকে আহ্বান করছি। দুর্গাপুরের মায়ারানী গোস্বামী দুর্গাপুরের পাণ্ডবেশ্বরের বাসিন্দা, সেখানকার ভোটারও। অদ্ভুত কাণ্ড, রাজ্যের আরও 44টি জায়গায় তার এপিক কার্ড পাওয়া গিয়েছে। ভাবুন, একজন ভোটার 44 জায়গায় তার এপিক কার্ডে নাম রয়েছে। মায়ারানী গোস্বামীর কি বক্তব্য শোনাবো। ওই রিপোর্টার নাকি আমি ওগুলো সব জানি না। দিয়েছে আপনার নাম মায়া গোস্বামী, বলি হ্যাঁ। দিয়ে ওই মুখে বললাম, আর ওই ও কাগজগুলো দেখলো,
দেখে পরে আমাকে এই কথাটাই বললো, বলছে তোমার কোনো ভয় নেই, তুমি কোথায় ভোট দিয়েছো? আমি বলি বৈদ্যনাথপুর স্কুলে, আর এইখানে দিচ্ছি এই হাই স্কুলে। এসআইআর ফর্ম ফিল আপ করেছেন আপনি? হ্যাঁ করেছি। আপনার সংসার কিভাবে চলে? আপনি? আমি কাজ করি, খাই বাবা। আর এত জায়গায় হঠাৎ করে নাম, ওইটুকু ওইগুলো কোথায়? আমি তো আর এই দু জায়গা ছাড়া আমি কোনো জায়গাতে নাম জানি না। আচ্ছা, দু জায়গা ছাড়াই বৈদ্যনাথপুর আর এই হাই স্কুল, তাছাড়া আমি কোনো জায়গায় জানি না। দু জায়গায় কেন হলো? ওই আগে ওই পাড়াতে ছিল না, আমার স্বামী মারা যাওয়ার পর ওটু রেলের জায়গা উঠে যাবে বলে তখন আমি এইখানকে চলে এলাম। ওইখানে নামটা কাটিয়ে দিয়েছিলেন? ওইখানে নামটা ওরাই কেটে দিয়েছে বাবা, সিপিএম এর আমল, তখন ভোট দিয়েছে, আর তো দিইনি। মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেসের মল্লিকার্জুন খাড়গে বলছেন এই গোটা প্রক্রিয়াটাই ভুলে ভ্রান্তিতে ভরা। এটা অনেকটা এই সরকারের সেই নোটবন্দির মতো গল্প, টায় টায় ফুস। দেখুন মল্লিকার্জুন খাড়গে বলছেন কোনো পরিকল্পনা ছাড়াই এসআইআরে তাড়াহুড়ো করা হয়েছে। এসআইআরের সঙ্গে মিল রয়েছে নোট বাতিল ও কোভিডের লকডাউনে। বিজেপির ভোট চুরি মারাত্মক মোড় নিয়েছে। বিজেপি চুরি করা ক্ষমতার ফল উপভোগ করতে ব্যস্ত। আর কীর্তি আজাদ তিনি বলছেন এসআইআর নিয়ে রাজ্যে যে মৃত্যু হচ্ছে তার দায় সরাসরি ভারতীয় জনতা পার্টির। এটা কীর্তি আজাদের বক্তব্য, শুনুন। नहीं, बोलना यह है लोग को जागरूक करना है, सब अपना वोट डलवाएं। और जिस तरीके से बीजेपी प्रयास कर रही है, वो चाह रही है कि लोगों का नाम कटे और वो लोग अपना नाम डालें। आप देख लीजिए बिहार में जिस तरीके से हुआ है, हमारी नेत्री ममता बंदोपाध्याय भी बोल रहे हैं कि इसको बंद करना चाहिए। लोग आत्महत्या कर रहा है, बहुत लोगों के पास 2002 का कागज नहीं हो, बेचारा क्या करेगा, लेकिन है जन्मा यहीं रहा, यहीं सब कुछ माँ बाबा रहा, बहुत लोगों का नाम लिस्ट में नहीं है। तो वही लोग को जागरूक कर रहे हैं कि नाम हो न हो, आप लोग आइए। हमारे तृणमूल के कर्मी यहाँ पर पिछले 15 दिन से लगे हुए हैं, सब लोग की समस्या का समाधान कर रहे हैं। और केवल 25% अभी तक इनरोलमेंट हुआ है। अगर इनरोलमेंट पूरा नहीं हुआ तो बीजेपी वाला अपना 2 नंबर करके लोगों को डालेगा और प्रयास करेगा कि बाकी जगह पर हम करें। আর এরই মাঝখানে শুভেন্দু অধিকারী আজকে বলে দিলেন রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলিমদের তিনি এখান থেকে সরাবেন, কিন্তু ভারতীয় মুসলমানদের তিনি বিরোধিতা করবেন না। এই মুহূর্তে দাঁড়িয়ে সমস্ত দলের রাজনৈতিক সমীকরণ কীরকম ঘেঁটে না একেবারে ঘ হয়ে গিয়েছে। আমরা স্টার্ট করি ভাস্কর সিংহ রায়কে দিয়ে। ভাস্কর দা, বিএলওরা অতিরিক্ত কাজ করছে, কাজের চাপ হচ্ছে, সবই তো বুঝলাম। বিজেপি কি করবে? ইলেকশন কমিশন তো করিয়েছে এটা। বিজেপি আর ইলেকশন কমিশনকে আপনি আলাদা করে দেখছেন? দেখবো তো, সেটাই তো সংবিধান। কারণ আমরা ইলেকশন কমিশনের কাছে কোনো প্রতিবাদ করলে তার জবাব দিচ্ছে বিজেপি। ইলেকশন কমিশনে গিয়ে ও তো বলেই দিয়েছে যে আপনারাই আছেন, আপনারাই জবাব দিন। এবং একটা কথাই, শুভেন্দু অধিকারী এতগুলো কথা বলছেন, একটা কথা মনে এলো, আপনারা জানেন বিহারেও এসআইআর হয়েছিল, তখনও বলা হয়েছিল এই রোহিঙ্গা বাংলাদেশি ঘুষপেটিয়া, এটা বলা হয়েছিল। আমার জানতে ইচ্ছা করে কতজন রোহিঙ্গাকে পেয়েছেন এসআইআর করার পরে বিহারে, সংখ্যাটা বলুন, আর কতজন বাংলাদেশি পাওয়া গেছে সেই সংখ্যাটাও বলুন, এটা বলতে হবে। আমার কাছে এটা যে এই যে আজকে একটা ভীত সন্ত্রস্ত করে তুলছেন, ধরা যাক পশ্চিমবঙ্গে বাংলাদেশি আছেন, তার সঙ্গে এসআইআরের সম্পর্ক কি? নাগরিকত্বে কি কোনো প্রশ্ন এসআইআর তুলছে? কিন্তু একটা ভয় ভীতি পরিবেশ তৈরি করেছে, তোলার কথা নয় কিন্তু করেছে বিজেপি। এখানে আপনি এই যে রোহিঙ্গা, এই বাংলাদেশি, এই পালাচ্ছে, এই ধরনের একটা যে মিথ্যে কথা এবং প্রচার যেটা করছে, সেখানে মানে এটা করে কিভাবে তারা আটকাবে? এবং শুভেন্দু অধিকারীর যে বক্তব্য, তার বক্তব্য নিজেই হয়তো উনি বিশ্বাস করেন না। আমাদের এখানে ইলেকশন কমিশনের কাজটা যদি আপনার ইলেকশন কমিশন বা সংবিধানে এসআইআর বলে কোনো কথা নেই, আইআর আছে। এবারে বলুন, সারা বছর ধরে নিরন্তরভাবে প্রক্রিয়াটা চলে, বছরে 2 বার করে ইলেকশন কমিশন তাদের ভোটার লিস্ট তৈরি করে, নিরন্তরভাবে নাম বাদ যায়, নাম ওঠে। এই প্রক্রিয়াটা যদি সঠিকভাবে চলতো তাহলে নিশ্চয়ই এসআইআরের প্রয়োজন হতো না। এখন এসআইআরটা এমনভাবে করতে চাইছে এত কম দিনের মধ্যে। পশ্চিমবঙ্গে 7.5 কোটির ওপর ভোটার আছে, সেই সকলের কাছে ভোটারের কাছে পৌঁছনো, তাদের কাছ থেকে ফর্ম দেওয়া, ফর্ম নিয়ে আসা এবং আপলোড করা। এখানে আপলোড করার যে বিষয়টা, মোবাইলে তারা আপলোড করার ব্যাপারটা, সেই আপলোড করার ক্ষেত্রে ব্যর্থ হচ্ছেন, নেটওয়ার্কের সমস্যা আপনি তো শুনলেন। এরকমভাবে একটা তাড়াহুড়ো করে নির্বাচনের আগে যে পদ্ধতি করছে, এটা তো
বিজেপি বলছে যেন এটা করতেই হবে, না হলে আমরা ইত্যাদি করবো। আমার এখানেই আমার ফাল্গুনিদির কাছে প্রশ্ন, যে জিনিসটা 2002 সালে 3 বছর ধরে করা হলো, এসআইআর 3 বছর ধরে করা হলো, হঠাৎ করে সেটা 3 মাসে বাংলায় করতেই হবে, 26-এর আগে করতেই হবে কেন? দেখুন, এর আগে ভারতবর্ষে 13 বার আরও এসআইআর হয়েছে এবং পশ্চিমবঙ্গে 3 সপ্তাহের মধ্যে এর আগে 2002-এ এসআইআর হয়েছিল, যেটা 2 বছর ধরে হয়েছে, যেটা বলছেন সেটা সারা দেশে হয়েছে 2 বছর ধরে। এখনো আমাদের এই যে এসআইআর হচ্ছে আরো 12টা রাজ্যে হচ্ছে, তো হবে, এটা চলবে। হয়তো দেখা গেল এই এসআইআর এবারেও আরো 3 বছর ধরে হতে পারে বা 2 বছর ধরে হতে পারে, কিন্তু 3 সপ্তাহের মধ্যে পশ্চিমবঙ্গে হয়েছিল। এবারে প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গের জনসংখ্যা বাড়ছে 31% আর ভোটার বাড়ছে 66.5% গত 22 বছর। এটা কিভাবে সম্ভব? দ্বিতীয় হচ্ছে, আমরা বলতে চাইছি যে 1000 ডেটা এন্ট্রির লোক, ডেটা এন্ট্রি যারা করেন তাদেরকে মাননীয় ইলেকশন কমিশন মাননীয় রাজ্য সরকারের কাছে অর্থাৎ মুখ্যমন্ত্রীর কাছে চেয়েছিলেন, তিনি দিলেন না কেন? এবং যারা এই পার্শ্ব শিক্ষক বা যারা এই যে এরা বলছে না নিরন্তরভাবে চলে, দেখুন তোলা এবং নাম বাদ যাওয়ার কাজ এটা কিন্তু চলে। যদি চলে তাহলে আজকে যখন নিবিড় সংশোধন বিশেষভাবে হচ্ছে, এটা দরকার হলো কেন? এই জন্যই দরকার হলো যে একটা পাণ্ডবেশ্বরে একজনের নাম 44 জায়গা। সেটা ব্যর্থতা কার? ইলেকশন কমিশনের নয়। কার ব্যর্থতা? এখানে যারা বিএলও বসাতেন তারা কারা? বিএলও কথা আসছে পরে। আপনি বলুন যে একজন নাম তোলার ক্ষেত্রে একজন লোকের নাম কেন থাকবে? আপনারা প্রতি বছর 2 বার করে ইলেকশন কমিশন ভোটার লিস্ট তৈরি করে, হ্যাঁ কি না? 2 বার করে বেরোয় করে, তো তাহলে এই 2 বারে কেন বাদ যায়? ইলেকশন কমিশনকে তথ্য কারা দেয়? কারা দেয় মানে তথ্য কারা দেয়? না বুথে বিএলও কারা? এখানে 1 মাসের মধ্যে 7.5 কোটি সেটা বলুন, বিএলও কারা? বিএলও কাকা, বিএলও কেন এত মৃত ভোটার? তাহলে নামগুলো বাদ দেয়নি কেন? তাহলে ইলেকশন কমিশন কি করছে? আপনারা তথ্য দেননি। ইলেকশন কমিশনের আমাদের বিএলও তথ্য দেয়, এখন আন্দোলন করছে যারা বলছে। কালকে আপনারা এখানে যিনি বসেছিলেন বলছে একদিনে 20টা পরিবারের কাছে বিএলও যেতে পারছে না, একটা বুথে একজন বিএলও। আমরা সেটাই তো বলছি, এত কম সময়ের মধ্যে এটা করা সম্ভব নয়। 20টা পরিবারের কাছে যেতে না পারে, আপনারা বলছেন 3 বার করে যেতে হবে। এই যে যেতে না পারাটা তাদের ব্যর্থতা নয়, এটা অসম্ভব। তাদের এবং অসুস্থ হয়ে পড়ছেন, আত্মহত্যা করছেন। আত্মহত্যাটা তো আপনাদের সাজানো ঘটনা, এগুলো বলবেন না, তাদের পরিবার বলছে আমি বলছি এদের তদন্ত। আমি একটা জায়গাতে একটু পারলেন্স ফাল্গুনিদি, আত্মহত্যাটা যে সাজানো ঘটনা প্রমাণ রয়েছে আপনাদের কাছে? দেখুন, আমি একটা জিনিস আপনাদের বলতে পারি, আত্মহত্যা সাজানো বলিনি, এর তদন্ত। এই তো বললেন না, আমি আপনাকে বলছি, আমি সুইসাইডাল নোট লিখেছে। না ঠিক আছে, যদি আমি বলছি, আমি একটা জিনিস আমাকে বলতে দিন, সেটা হচ্ছে আমি বলতে চাইছি যেটা, এই যে প্রদীপ কর যার 4টে আঙুল নেই সে সুসাইড নোট লিখলো, তো সেটা তদন্ত হবে না? কিভাবে লিখলো সেটা তো অবশ্যই তদন্তের প্রয়োজন আছে। আপনারা নাগরিকত্বের প্রশ্ন তুলছেন কেন? কিন্তু একটা কথা বলুন, এসআইআর নাগরিকত্বের প্রশ্ন তুলতে পারে না। আমি আসবো আমি তার আগে একবার সুস্মিতাদির কাছে আসবো। সুস্মিতাদি, আজকে মল্লিকার্জুন খাড়গে যা বলছেন, নোটবন্দি, কোভিড-19, এখানে একবার ফাল্গুনিদিকে বলো, ফাল্গুনিদি, নোটবন্দির পর কিংবা নোটবন্দির পর তো টেররিজম ফাইন্যান্স 0 হয়ে যাওয়ার কথা, সেটা বলেছিলেন। টেকনিক্যালি ট্র্যাজিক্যালি হয়নি, এটা স্বীকার করতে হবে। টেররিজম ফাইন্যান্স ইজ নট 0। এই মুহূর্তে লুধিয়ানা থেকে যতজন আইএসআই এর এজেন্ট অপারেটিভস, এবং তারাও কোনো এক বিশেষ সংখ্যালঘু সম্প্রদায়ের নয়, তাদের নামগুলো দেখে নেবেন, রমেশ, লালওয়ান, কারা কারা বেরোচ্ছে, যাদেরকে ধরা পড়ছে। কিংবা যদি উমারের কথাই বলি আমি, যে উমার অ্যামোনিয়াম নাইট্রেট এবং বাকি জিনিসপত্র নিয়ে মজুত করছিল উত্তরপ্রদেশে, হরিয়ানা বর্ডারে, টেররিজম ফাইন্যান্স বন্ধ হয়নি। ইউ গাইজ হ্যাভ ফেলড ডেসপারেটলি। আমার এখানে একবার সুস্মিতা, আমি আসবো। আমার এখানে না এটা কোথা থেকে? এবারেও দিল্লিতে যে যোগাযোগ, সেখানেও দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ। এক মিনিট, এনআইএ কিংবা ইন্টেলিজেন্স এজেন্সির একটা তথ্য দিয়ে দিন, কারণ আমি আপনাকে একটা তথ্য দেখাবো, যে জিনিসটা আমাদের জন্য অ্যাপ্লাই করা, আই এম শিওর আপনাদের জন্য অ্যাপ্লাই করা উচিত। কোনো ভুল তথ্য এই নিয়ে দেওয়া যাবে না। ফরিদাবাদ থেকে পশ্চিমবঙ্গ, প্লিজ হোল্ড ইট। মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং এর একেবারে তথ্য দেওয়া আছে, এই নিয়ে ভুল তথ্য সম্প্রচার করা যাবে না। এনআইএ এখনো পর্যন্ত একটা প্রেস রিলিজেও বলেনি, এবং এটা আমি দায়িত্ব সহকারে বলছি। 17 বছর ধরে এই বিটটা আমি করি, আমি দায়িত্ব সহকারে বলছি, এনআইএর একটা
একটা প্রেস কনফারেন্সে, প্রেস রিলিজে বাংলার নাম নেই। হ্যাঁ, একটা হাওয়ালা কাণ্ডে একজনকে তারা জিজ্ঞাসাবাদ করেছিল, উত্তর দিনাজপুরের একটা ছেলেকে তারা নিয়েও ছিল কাস্টাডিতে, ক্লিন চিট দিয়ে ছেড়েছে। সুস্মিতা দি, বিষয়টা হচ্ছে, দেখুন, সবচেয়ে বড় কথা হচ্ছে যে কোনো মৃত্যুই খুব মর্মাহত বিষয় এবং খুব দুঃখজনক, এটা বেদনাদায়কও দুঃখজনকও। এত বিএলও মারা যাচ্ছে, একটা কথা আমি এক্ষুনি ফাল্গুনিদি বললো, যেটাকে আমরা সবাই অপোজ করলাম, যে সাজানো ঘটনা, এটা ঠিক না, কথা না, তদন্ত সাপেক্ষ হওয়া উচিত, সেটা তদন্ত হওয়া উচিত অবশ্যইভাবে। এবং আমরা দেখেছিলাম, দেখুন, ওই করোনার টাইমে যত লোক মারা গেছিল সবাই নাকি করোনায় মারা যাচ্ছিল, কারোর অন্য কোনো ডিজিজই ছিল না। ঠিক সেরকমভাবে এখন যারাই মারা যাচ্ছে তারাই এসআইআর এর জন্যই মারা যাচ্ছে। তো করোনার নাম তো লেখা হয়েছিল, ডেঙ্গুর নাম তো লেখাই হয়। হ্যাঁ, লেখাই হয়, বলে তো লেখাই হয়, ডেঙ্গু হলে লেখাই হয়নি, চিকেনগুনিয়ার ক্ষেত্রেও তাই, লেখা হয়নি। এবার বিষয়টা হচ্ছে এসআইআর এর ক্ষেত্রেও আমরা ঠিক তাই দেখছি। কিন্তু একটা জিনিস তো মানতে হবে, এই যে এসআইআর এর যে পদ্ধতিকরণ, এই পদ্ধতিকরণে তো সত্যিই ভুল আছে। টাইম স্প্যানটা এত কম, 4 নভেম্বর টু 4 ডিসেম্বর মিনস 1 মান্থ। এই 1 মান্থের মধ্যে এই 7.5 কোটির উপরে ভোটারের পশ্চিমবঙ্গে তাদের নাম তোলা, তাদের নাম আপলোড করা, অ্যান্ড মানে কি বলবো, প্রত্যেকে তো দে আর নট এবল টু ডু দিস জব। কারণ যারা আজকে আমরা দেখছি অঙ্গনবাড়ি কর্মীরাও তাদেরকে দেওয়া হয়েছে বিএলও হিসাবে, আজকে আশা কর্মীদেরকেও দেওয়া হয়েছে বিএলও হিসাবে। এক সেকেন্ড আমি এটা একটু কমপ্লিট করি। তারা কিন্তু পারছে না এটা করতে, এবং যখনই তাদের কাছে একটি জব মনে হচ্ছে, আমার মনে হচ্ছে তাদের মেডিকেল গ্রাউন্ড দিয়ে বসে যাওয়া উচিত। সেই জায়গায় দাঁড়িয়ে এইভাবে চাপটা নিজেদের মধ্যে না নিয়ে, আর এই যে দেখছেন না, এখানে ফাল্গুনিদি এবং ভাস্কর দা দুজনে মিলে লড়াই করছে, এই বাইনারিটা তৈরি করার জন্যই এই মানে লড়ালড়ি। তার কারণ হচ্ছে, তাহলে মুখ্যমন্ত্রী বলতেন না যে আমরা এসআইআর মানবো না। অভিষেক ব্যানার্জি বলেছিলেন একটি নামও কাটাগারে 10 লক্ষ লোককে নিয়ে দিল্লিতে গিয়ে। আমি শুধু একটাই জিনিস বলবো, দিনের শেষে সুস্মিতা দিদির বক্তব্য যাই হয়ে যাক, দিনের শেষে অধীর দা জিন্দাবাদ, তাই তো? অধীর দা জিন্দাবাদ। একটা ছোট্ট বিরতি দেবো, বিরতির পর ফিরে আসছি। কিন্তু সুস্মিতা দি যে কথাটা বলছেন, সেই কথাটার মধ্যে কিছু সারমর্ম রয়েছে। বিশ্বজিৎ বাবু রয়েছেন আমাদের সঙ্গে, বিশ্বজিৎ দাস রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন। বিশ্বজিৎ, একটা বিরতির পর ফিরে এসে আপনার কাছে প্রশ্নের উত্তর চাইব। প্রশ্নটা হলো, ধরুন ইলেকশন কমিশন যে সবসময় সঠিক কাজ করে এমনটা ভাবার কোনো কারণ নেই। ধরুন আপনার নাম ABCD, কোনো এক সময় আপনার নামটা উঠল DEFG নামে, হয়েছে এরকম জলজ্জান্ত উদাহরণ একাধিক রয়েছে। আজকের দিনে এসআইআরে যেতে গিয়ে হঠাৎ করে দেখা যাচ্ছে যে সেই যে EFGDটা হয়ে গিয়েছিল ABCD থেকে, যেটা কোনো এক নির্বাচন কর্মী ভুল করেছিলেন, তার খেসারত গুনছে আম জনতা। তার নাম থাকবে কিনা সেটা নিয়েই একটা বড় প্রশ্নবোধক চিহ্ন চলে আসছে। এমন একাধিক জিনিসপত্র রয়েছে। আসছি একটা ছোট্ট বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। প্রশ্ন হচ্ছিল ভুল কার, বৈধকে, অবৈধকে। কিন্তু এই সময় কিন্তু একটা ছবি যে যাই বলে নিক, সেটা আমরা নজর ঘোরাতে পারবো না সেই ছবি থেকে। হকিমপুর সীমান্ত, লেডিস এন্ড জেন্টলম্যান, হকিমপুর সীমান্তর ছবিটা একবার দেখুন। হকিমপুর সীমান্তে গত এক সপ্তাহে প্রায় 1,500 বাংলাদেশি এক্সফিল্ট্রেশনের জন্য, অর্থাৎ এখান থেকে ওখানে যাওয়ার জন্য জড়ো হচ্ছে। আজও দেখুন এই বাক্স প্যাঁটরা নিয়ে যারা ওদিকে যাচ্ছেন, তারা কিন্তু সব এক্সফিল্ট্রেশনের জন্য যাচ্ছে। আমাদের ক্যামেরাতেও ধরা পড়েছে, নিউ টাউন থেকে শুরু করে একাধিক জায়গায় এক্সফিল্ট্রেশন হচ্ছে। এবার প্রশ্নটা হচ্ছে, ভাস্কর দ্বারা যে এত গলা চড়িয়ে বলছে বাংলায় কোনো বাংলাদেশি ছিল না, এই তথ্যটা তো ভুল ভাস্কর দা। আচ্ছা, এবারে বলি, এবার এটা তো বিজেপির দেওয়া ছবি নয় না। এই ছবি একটা লোক হেঁটে যাচ্ছে কোথায়, না এটা একটা লোক তো আজকে আমাকে বলতে দিন। না, ভাস্কর দা খুব টেকনিক্যাল লোক, ভাস্কর দা ছবিতে যা দেখেন তাই বলেন। না, আমি এখানেই বলি, একটু কাল এবং পরশুর ওই 100 লোকের ছবি, 100 লোকটা যে কোথায় কি দেখাচ্ছে। আমি আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করছি, এসআইআর এর সঙ্গে বাংলাদেশে ফিরে যাওয়ার সম্পর্কটা কি? এসআইআর কি বাংলাদেশি ধরার কোনো প্রচেষ্টা বা অবৈধ ভোটার? মানে বৈধ ভোটার ধরে নিন, আমি ভোটারই নই, আমি ভোটারই নই, তাহলে কি আমি নাগরিক নই? আমি ভোটারই নই, তাহলে কি আমাকে কি দাদা আমি আপনাকে অন ক্যামেরা সমস্ত দায়িত্ব নিয়ে বলছি, রোকেয়া বিবি বাইটটাও আমি বলবো আমার সহকর্মীদের খুঁজে বার করতে, দুদিন আগে দেখিয়েছি। রোকেয়া বিবি বলছেন দুবার নির্বাচনী প্রক্রিয়াতে ভোট দিয়েছে।
বর্ডার কি খোলা? যখন ইচ্ছে ঢুকবে, যখন ইচ্ছে বেরিয়ে যাবে, তাই তো অবস্থা দেখাচ্ছে। তাহলে বিএসএফ রয়েছে, আপনি বর্ডার খুলে রেখেছেন বাংলাদেশে, ওরা যাবে বলে? কে পাঠাচ্ছে ওদেরকে? বিএসএফ কোথায়? পুশব্যাকের পদ্ধতি আছে, আপনি এদের অ্যারেস্ট হয়েছে, পুশব্যাক হচ্ছে, কোর্টের নির্দেশ আছে, যদি কোনো বাংলাদেশি ধরা পড়ে তখন তাকে কোর্টে প্রডিউস করা হয়, কোর্ট থেকে তাহলে এরা কোথায়? হঠাৎ করে এরা বেড়াতে যাচ্ছে, আর চলো ঘুরে আসি বাংলাদেশ, আচ্ছা বাংলাদেশ হয়ে গেছে, চলে আসো। আমি আপনাকে জিজ্ঞাসা করছি বারবার, আপনি এই চ্যানেলে বলে গেলাম, আপনি দয়া করে বলুন একজন লোক ভোটার কি ভোটার নয়, তিনি বাংলাদেশি কি বাংলাদেশি নন, সেই প্রশ্নটা কি করে আসে? এসআইআর কি কারোর নাগরিকত্ব করতে পারে? তাহলে যদি একজন বাংলাদেশি এখানে থেকে থাকেন, তিনি এসআইআর হচ্ছে বলে পালাচ্ছেন, এই ন্যারেটিভ তৈরি যে করছেন, এই ন্যারেটিভ সর্বৈব মিথ্যা। কেন যাবেন তিনি? কিন্তু আমি আপনার এই প্রশ্নের উত্তর আমি দেব না, বলুন। যারা যাচ্ছে ওখানে, আমি আসবো সুস্মিতা দি, একটু দাঁড়ান, একটু তথ্য প্রমাণ তো দিতে হয়, আপনারাই না হলে বলবে তথ্য প্রমাণ ছাড়া আমরা কথা বলি। তথ্য প্রমাণটা দেখাবো। একদম হকিমপুর সীমান্তের একজন বর্ডারের বাসিন্দা, তিনি বলছেন পেটের তাগিদে এসছিলাম, এসআইআর এর জন্য যাচ্ছি। দেখুন বর্ডার খোলা, আরে দেখুন না, বর্ডার খোলা, দেখুন আসুন যান, যেখানে হাকিমপুর খোলা আছে, যখন যে খুশি আসুক আর যান। ওখানে নিউ টাউনে। কিভাবে ভারতে এসেছিলেন? চোরাই পথে, দালাল মারফত। হ্যাঁ। কত টাকা নিয়েছিল দালাল? 2-3 হাজার টাকা করে নিয়েছিল এক একজনের কাছ থেকে। কতজন এসেছিলেন? আমি এসছি, আমার মা এসেছিল আর আমার ছোট বোন এসেছিলাম। কতদিন আগে এসেছিলেন ভারতে? 4-5 বছর হয়ে গেছে। চিকিৎসার জন্য? কি জন্য এসেছিলেন ভারতে? পেটের জ্বালায় এসেছিলাম, আমাদের কোনো কর্মক্ষেত্র কোনো কিছুই নেই, অনেক ছোট থাকতে বাবা ছেড়ে চলে গেছে, এবার মা বোনকে নিয়ে আমি কি করব, দেশে কোনো কাজ বাজ কোনো কিছু নেই, তো পেটের জ্বালা আমি এখানে এসেছিলাম নিজের মা বোনকে নিয়ে দুমুঠো ভালোভাবে খাওয়ার জন্য। তো দিয়ে ঢুকেছিলেন? এটা জায়গার নাম তো আমি জানি না, এটা বলতেই পারবো না যে কোন জায়গা দিয়ে নিয়ে এসেছিল আমাদেরকে। ভারতে আসার পরে কোনো ডকুমেন্ট তৈরি করেছে? না। আধার কার্ড, ভোটার কার্ড, ভোট দিয়েছেন? না। এখন চলে যাচ্ছেন কেন? কোনো ডকুমেন্টস কোনো কিছু নেই, এসআইআর এর কারণে দেশের নাগরিককে আবার এরকমভাবে সুস্বাস্থ্যভাবে পাঠানো হচ্ছে, তার কারণ আমরা এই সীমান্তে এসে আমরা আত্মসমর্পণ করে দাঁড়িয়ে আছি। ভারত সরকারের কাছে এটাই চাই যে যেমন পেটের জ্বালা এখানে এসেছিলাম, আবার তো যেতে হবে, সে পেটের জ্বালা আবার গিয়ে মরতে হবে, তার কারণে বড় আফসোস হচ্ছে যে আবার গিয়ে সেই দুর্দিকের কষ্টের দিনগুলো আবার দেখতে হবে। দেখুন, আপনারা বললেন এরা কিভাবে এসছে আপনারা জানেন না, এরা কারা আপনারা জানেন না, এই লোকগুলো কারা এরা নিজেরাই বলছে এরা বর্ডার পেরিয়ে এসছে। এবং শুনুন, আজকে যদি আপনারা প্যানেলে বসে বলেন যে আপনারা জানেন না যে চোরাপথে বাংলা ইনফিল্ট্রেশন হয়, কিংবা আসামে ইনফিল্ট্রেশন হয়, মেঘালয়ে ইনফিল্ট্রেশন হয়, ত্রিপুরাতে ইনফিল্ট্রেশন হয়, দেন আই হ্যাভ নাথিং টু সে। মানে 1947 থেকে আজকে 2025-এ দাঁড়িয়ে যদি আপনারা তা বড় রাজনীতিবিদরা বলেন যে না ইনফিল্ট্রেশন তো হয় না, দেন দের ইজ আ প্রবলেম। আমি এখানে একবার বিশ্বজিৎ দাসের কাছে যাব। ইনফিল্ট্রেশন হয় না, সাজানো লোকজন, এই কথাগুলো আজকে বলাটা আমার মনে হয় না ঠিক। কারণ ইনফিল্ট্রেশন যে হয়, চোরাগোত্তা পথে যে হয়, চোরাচালানকারীরা, দালাল চক্র যে কাজ করে, এটা নতুন খবর নয়, এটা চিরকাল হয়ে আসছে, রাইট? ইলমাজ, এই যে অনুপ্রবেশের সমস্যা, এটা 2024 বা 2000 সালের সমস্যা নয়। ভারত, বাংলাদেশ এবং প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে এই অনুপ্রবেশ দীর্ঘদিনের সমস্যা, এবং পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাস যারা জানেন তারা জানেন, উদ্বাস্তু হিসাবে যারা চলে এসেছিলেন আমাদের এদেশে, পরবর্তীকালে তারা নাগরিকত্ব পেলেন, এই সমস্যা দীর্ঘদিনের। আর অনুপ্রবেশ শুধুমাত্র পশ্চিমবঙ্গ কেন, যখন পশ্চিমবঙ্গের কথা আসবে, একদিকে আসাম, একদিকে ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, প্রত্যেকটা ক্ষেত্রে অনুপ্রবেশের কথা আসবে। আজকে এইমাত্র তুমি আমাকে প্রশ্ন করেছিলে যে নির্বাচন কমিশনের কি এটা ভুল? নির্বাচন কমিশনের ভুল তো অবশ্যই রয়েছে, যে কারণে আমরা দেখেছি বিহারে কুকুরের ছবি ছাপানো হচ্ছে। আমি অদ্ভুত ভাবে, তুমি যে বলছিলে কন্টিনিউয়াস একটা প্রসেস, সেই কন্টিনিউয়াস প্রসেসে তো ব্যর্থতা রয়েছে। যদি ব্যর্থতা না থাকে, আমি আমার ব্লক, তোমাকে কোনো গ্রাম বা একদম প্রত্যন্ত গ্রামে যেতে হবে না, নিউ টাউন, সেখানে গিয়ে যখন ফর্ম ফিল আপ অন্যরা পাচ্ছে না, আমাদের কাছে সহায়তা চাইছে, তারা আসছে, ফর্ম ফিল আপ করে দিচ্ছি। একজনের নাম 3টে ডকুমেন্টসে নির্বাচন কমিশনের 3 রকম বানান, 3 রকম নাম।
এটা কি করে সম্ভব হচ্ছে? আর একটা জিনিস যেটা বলছিল যে জনসংখ্যার অনুপাতে ভোটার বান্ধব কি করে, আরে বাবা এটা তো প্রথম থেকে বলা হচ্ছে ভারতবর্ষের সেন্সাস বলে একটা জিনিস ছিল যেটা দিয়ে সেইটাই 2011 পর থেকে বন্ধ হয়ে গেছে। সেই সেন্সাসটা কেন বন্ধ হয়ে গেল? তাহলে তো ডেমোগ্রাফির যে পরিবর্তন হতো সেই পরিবর্তন বোঝা যেত। একেবারে আমি এখান থেকে একবার ফাল্গুনির দিকে দুটো প্রশ্ন করতে চাই, আমি এক্সপেক্ট করব বাকিরা একটু সহযোগিতা করবেন, ফাল্গুনির দিকেই উত্তর দিতে দিন। শেষ সেন্সাস করেছে ফাল্গুনিদি কংগ্রেস সরকার, ভালো হোক খারাপ হোক যাই হোক সেন্সাসটা করে গেছে। তুমি এই কথাটা বললে কেন ভালো হোক খারাপ হোক? প্লিজ লেট মি কমপ্লিট। ওকে, ভালো হোক খারাপ হোক যাই হোক আপনাদের কাছে লাস্ট সেন্সাস করেছে কংগ্রেস সরকার, ইউপিএ 2 সরকার, ইফ আই এম নট রং। তারপর থেকে আজ অবধি একটা সেন্সাস হলো না। মাঝখানে বললেন কোভিডের জন্য করা হলো না, অ্যাকচুয়ালি নিয়ম বলছে 2021 সালে একটা সেন্সাস করার কথা ছিল, 10 বছর অন্তর অন্তর 12 বছর অন্তর অন্তর একটা সেন্সাস হয়, আপনারা করলেন না। আপনারা সেন্সাস না করলে সিএএ একটা করলেন 2019 থেকে, যে সিএএ 1951 সাল থেকে ছিল তাতে আপনারা অ্যামেন্ডমেন্ট করলেন, নতুন করে তো আর আইন লেখেননি, আইনটা ছিল 1951 সাল থেকেই আইনটা ছিল, আপনারা একটা অ্যামেন্ডমেন্ট করলেন এবং তারপর এসআইআর হবে করবে, যে এসআইআরটাও আবার আগে থেকে হতো, কংগ্রেস করেছে, অটল বিহারী বাজপেয়ীর সময় হয়েছে, সমস্ত সময় হয়েছে, আবার নতুন করে আপনারা নিয়ে আনলেন। কাজের কাজটা কি করছেন বলুন তো? একটা সময় আপনাদের কাছেই শুনতাম যে এখানকার রাজ্য সরকার তারা নাকি শুধু মার্কেটিং করে, পুরনো জিনিস নতুন খামে ভরে বিক্রি করে, তা আপনারাও তো তাই করছেন। ওয়্যার ইজ দ্য সেন্সাস? বিহারের মানুষ সেন্সাসের জন্য বুক চাপড়ালো, কাস্ট সেন্সাসের জন্য হলো না, বিহার করলো জাতীয়ভিত্তিক গণগণনা। রাহুল গান্ধী বারংবার এই দাবি জানিয়েছে যে কাস্ট ভিত্তিক জনগণনা। বোঝা গেছে। ফাল্গুনির দিকে প্রশ্ন করছি, তা এই মূল ভিত্তিগুলো কোথায় যেগুলোর পর আপনি যে অভিযোগগুলো করছিলেন আরো বেশি জোরালো হতো? 10 বছর বা 12 বছর অন্তর জনগণনা হয়, জনগণনা হবে কবে? এমন কিছু দেরি হয়ে যায়নি, নিশ্চয়ই জনগণনা বছর পেরিয়ে গেছে। এবং আপনারা বলছেন এসআইআর হয়েছে 100 বার, আমরা বলছি সিএ ছিল, আপনি যেটা বলছেন ছিল, তাহলে লাফাচ্ছে কেন? আমাদের তো প্রশ্ন সেটাই, যেটা ছিল সেটা অ্যামেন্ডমেন্ট করে সেটা সহজ করা হয়েছে। এসআইআর এর আগে 13 বার হয়েছে। তো আমরা সেটাই বলতে চাইছি, যদি নিবিড় ভোটার লিস্ট সংশোধন হয়ে থাকে তাহলে এটাতে ভয়ের কারণটা কি? ওই 44 জায়গায় যে নাম রয়েছে সেটা বেরিয়ে আসবে। আমার মনে হয় বিশ্বজিৎ বাবু কিছু বলতে চান। বিশ্বজিৎ বাবু রয়েছে সেই নামটা বেরিয়ে যাবে, ঝাড়াই বাছাই হয়ে যাবে। ধারণা ছড়ানো হচ্ছে এবং আমি অদ্ভুত ভাবে দেখলাম নির্বাচন কমিশনও এসআইআর এর ফর্মে লিখেছে যে 2002 কিন্তু এসআইআর এই নমেনক্লেচার বা টার্মিনোলজিটা ব্যবহার করা হয়নি, বারবার বলা হচ্ছে এসআইআর হয়েছে, আইআর হয়েছিল, সেটা ইন্টেনসিভ রিভিউ হয়েছিল, স্পেশাল ইন্টেনসিভ রিভিউ হয়নি, কমিশনই নেই। ভয়ের কারণ কেন? ভয়ের কারণ হচ্ছে রাজনৈতিকভাবে যে ভয়টা ধরিয়ে দেওয়া হচ্ছে, এবং এটা করছে কারা? বিহারকে দেখিয়ে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গেও এই অবস্থান হবে। আরে বিহার আর পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণ এবং ডেমোগ্রাফি এক নয়, কখনো এক হতে পারে না। এই ভয় দিয়ে কখনো নির্বাচনে যেতে যায় না, ভয় দিয়ে মানুষকে কিছুদিন ভয়ে রাখা যায়। আমি যেটা বলতে চাইছি যে একদম আমি বিশ্বজিৎদার সাথে এই জায়গায় সহমত। ইন্টেন্সিভ রিভিশন হয়েছিল এবং আজকে কিন্তু এই প্রক্রিয়াকরণের কিন্তু পদ্ধতি চেঞ্জ হয়েছে, এইটাই কথা কিন্তু বারংবার আমরা বলছি এবং আমাদের সরকার, আমাদের দল বলছে, এবং আজকে সরকারের কাছে যেটা আমাদের বলা, আপনারা একটু মানবিক হন। তার কারণ হচ্ছে আপনারা যেভাবে বিএলওদের উপর কাজের চাপ চাপিয়ে দিচ্ছেন এবং তারপরেও দুটো দল দুদিকে দুরকম ভাবে প্রেসার ক্রিয়েট করছে। রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী বলছেন যে আমি যদি আপনারা কিন্তু সরকারি কর্মচারী, আপনাদের কিন্তু ইলেকশন কমিশন চলে যাবে, তারপরে হুঙ্কার করে বলছে যা অবস্থা বিএলওদের হচ্ছে আপনাদেরও তাই অবস্থা হবে। এইগুলো বন্ধ করুন, আপনারা এই ফের দেওয়া বন্ধ করুন। দেখুন, যেটা ভুল সেটা হবেই, যেটা ভুল সেটাকে ঠিক করতেই হবে। আর যারা চলে যাচ্ছে, যে রকেয়া বিবি একটু আগে প্রশ্ন করছিলেন না, যারা অনুপ্রবেশকারী, আমরা শরণার্থীদের কথা বলিনি, আমরা অনুপ্রবেশকারীদের কথা বলছি। আমাদের রুটি বসাচ্ছে, আমরা নিশ্চয়ই তাদের জন্য বলবো, এই অনুপ্রবেশকারীদের জন্য এটা কোনো ধর্মশালা নয়।
অনুপ্রবেশকারীরা অবশ্যই এই পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ ছেড়ে তাদেরকে যেতে হবে। এক মিনিট প্লিজ হোল্ড ইট। অনুপ্রবেশকারী মানে যারা অবৈধভাবে বাংলায় এসছে, রাইট? অবৈধভাবে আমি বলে দিই, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে যারা ধর্মের নিপীড়নের কারণে যারা এদেশে এসছে, যে হিন্দুরা, তারা কিন্তু এখানকার শরণার্থী, তারা এখানে থাকবে, তারা অনুপ্রবেশকারী কিন্তু না, আপনি না বললে তো হবে না। লিগ্যাল টার্মসে তারা অনুপ্রবেশকারী। আমি বলি এক মিনিট অনুপ্রবেশকারী মানে হচ্ছে, এক মিনিট প্লিজ ফাল্গুনিদি, আমরা গোলাবো না প্লিজ হোল্ড ইট প্লিজ। অনুপ্রবেশকারীর একেবারে সংজ্ঞা, লিগ্যাল ডেফিনেশন, ইল্লিগাল ইমিগ্রেন্ট, যারা ইল্লিগালি ফেন্স টপকে এসছে, তার সঙ্গে কোনো জাতি, ধর্ম, বর্ণ কিচ্ছু থাকে না। মেক্সিকোতে যদি একজন বিশেষ ধর্মের, খ্রিস্টান ধর্মের মানুষ মেক্সিকো থেকে আমেরিকায় চলে আসে, তিনি অনুপ্রবেশকারী। একজন প্লিজ ইল্লিগাল ইমিগ্রেন্ট। এক মিনিট ফাল্গুনিদি, আপনি ভারতের সার্বভৌমত্বে আঘাত করছেন। হোল্ড ইট। প্রশ্ন হলো, অনুপ্রবেশকারীরা থাকবে না, শরণার্থী কারা? শরণার্থী অন্য কেউ। শরণার্থীর জন্যই সিএ এর সঙ্গে এসআইআর এর কোনো সম্পর্ক নেই। আবার বলে দিই, সিএ এর সাথে এসআইআর এর কোনো সম্পর্ক নেই। এসআইআর একটা আলাদা প্রক্রিয়া, সিএ একটা আলাদা প্রক্রিয়া। একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর ফিরে আসবো। গুলিয়ে যাবেন না, এসআইআর আলাদা, সিএএ আলাদা। শরণার্থী সিএএ নিয়ে হবে, এসআইআর এ শরণার্থীর কোনো পজিশন নেই। লেটস টেক আ ব্রেক। অনুপ্রবেশকারী ধর্ম দেখা হয় না, সংবিধানে কিংবা আইনে অনুপ্রবেশকারীর ধর্ম দেখা হয়। ইল্লিগালি বর্ডার টপকালেই সে অনুপ্রবেশকারী, সে যেই হোক। শরণার্থীর ফ্যাক্টরটা সিএ এর সঙ্গে জড়িত। যারা ধর্মীয় নিপীড়নে এই সমস্ত সো কল্ড রোগ স্টেটস, অ্যাকচুয়ালি রোগ স্টেটস, পাকিস্তানের মতো রোগ স্টেট কিংবা ধরুন বাংলাদেশের মতো রোগ স্টেট, বাংলাদেশ রোগ স্টেট ছিল না, ইদানিংকালে হয়েছে, ইদানিংকালে হয়েছে, ইউনুসের পর হয়েছে। কিন্তু এই মুহূর্তে নেপালেও তো ধর্মীয় নিপীড়ন রয়েছে, সেখান থেকেও লোকজন আসছে। এই মুহূর্তে নেপালে যা চলছে, জেনজি প্রোটেস্টের নামে যেটা চলছে, সেটাও ঠিক নয়। আফগানিস্তান, ধর্মীয় নিপীড়নে সেখানে হিন্দু মুসলমান সবাই নিপীড়িত। কারণ তালিবান তো আর কোনো একটা ধর্মকে ফলো করে না, তালিবান একটা অদ্ভুত এজেন্ডাকে ফলো করে। মালালা ইউসুফজাই মুসলমান ধর্মাবলম্বনকারী, তাকে মেরে ফেলল। ধর্মীয় নিপীড়ন আলাদা, শরণার্থী, আমি আসবো ফাল্গুনিদি, শরণার্থী আলাদা, সিএএ আলাদা, এসআইআর আলাদা। প্লিজ আমরা সবাইকে বলবো গুলিয়ে দেবো না। এসআইআর নাগরিকত্ব দেওয়ার জন্যও নয়, এসআইআর নাগরিকত্ব নেওয়ার জন্য নয়। এসআইআর এক মিনিট প্লিজ, এসআইআর একেবারে ভোটার তালিকা সংশোধন করার, মৃত ভোটার, ফেক ভোটার, এইটা দেখার একেবারে। আমরা কেউ বলছি না নাগরিকত্ব রয়েছে। এখানেই আমি একটা বক্তব্য শোনাবো, ভাস্করদা একটু ভালো করে শুনুন। ভদ্রমহিলার নাম রোকেয়া বিবি। তাকে বুঝিয়েছে কেউ যে তুমি চলে যাবে, তুমি নাগরিক থাকবে না। ভদ্রমহিলার নাম রোকেয়া বিবি। রোকেয়া বিবি দুবার ভোট দিয়েছে। রোকেয়া বিবি সাতক্ষীরার বাসিন্দা, বাংলাদেশে 10 বছর আগে এখানে এসেছিলেন। অদ্ভুত জিনিসটা শুনবেন, রোকেয়া বিবি লক্ষ্মীর ভান্ডার পেতেন। দেখুন, আপনাদের বাংলাদেশে কোথায় বাড়ি? সাতক্ষীরা জেলা, সাতক্ষীরা জেলা, আশাশুনি থানা। আচ্ছা, এখানে কোথায় থাকতেন? এখানে থাকতাম সল্লেকে, কলকাতা সল্লেকে। হ্যাঁ, এখানে কি করতেন? কাগজ করতাম, বাসা বাড়ি কাজ করতাম, বোতল টোতল করতাম, কেসের কাজ। ওই সবে করিলাম। টাকার বিনিময়ে না। আর ব্যাংকের অ্যাকাউন্ট করেছিলেন? ছিল। আচ্ছা বলছি, আপনারা তো গরিব মানুষ, তাহলে লক্ষ্মীর ভান্ডারে কত টাকা পেতেন? 500 টাকা পেতাম প্রথম, তারপরে কয়েকদিন 1000 টাকা দিল। আচ্ছা, ভোট দিয়েছিলেন? ভোট 2বার দিলাম। আচ্ছা, ফিরে যাচ্ছেন কেন? 2002 সালের না থাকলে, ভোটের তালিকা না থাকলে অসুবিধা হবে। তারপরে ভদ্রমহিলা এসেছিলেন, পেটের দায়ে এসেছিলেন, মানবিক জায়গা থেকে বলছি, একেবারে পেটের দায়ে এসেছিলেন। তিনি এখানে এসে যাবতীয় সুযোগ সুবিধা পেয়েছেন, ভোটও দিয়েছেন। এইটা মানবিকভাবে আপনি যেভাবেই দেখুন ভাস্কর দা, অ্যাজ অ্যান ইন্ডিয়ান
গণতান্ত্রিক দিক থেকে এই মুহূর্তে প্লিজ সুস্মিতা দি ওয়েলকাম। না, আপনাকে আমি একটা প্রশ্ন করব, সঞ্চালক হিসাবে যখন আপনি রোকেয়া বিবিকে দেখালেন তখন আমি বলতে চাইছি এই কেন্দ্রীয় সরকার বিশেষ করে যখন একটি সম্প্রদায়কে বারে বারে ইন্ডিকেট করছে, আপনারা কি সেই সম্প্রদায়ভুক্তই কোনো লোককে আপনাদের দেখাতে হলো যে সেই? আপনি এই প্রশ্নটা আমায় করছেন? আচ্ছা, আমি একটু বলি, আমি যেটা তোমাকে যেটা জিজ্ঞেস করেছিলাম সেই প্রশ্নটা লেট মি আনসার দিস। এই কোশ্চেনটা লেট মি আনসার দিস। দেশের কোনো জাত ধর্ম হয় না তো, এবং দেশের জায়গায় যদি একজন বাংলাদেশি নাগরিক, যিনি নিজে বলছেন, আমরা কিন্তু তাকে বলছি না, তিনি এক মিনিট প্লিজ আপনাকে উত্তরটা শুনতে হবে। একজন বাংলাদেশি নাগরিক যদি বলে আমি দুবার ভারতের ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছি, দ্যাট ইজ এ ন্যাশনাল থ্রেট, ন্যাশনাল সিকিউরিটি থ্রেট। সেই জায়গা থেকে আমরা সেটাই দেখাই যেটা সত্যি। আপনি যদি বলে দেন যে এই বাইটটা কিংবা এই সাউন্ড বাইটটা মিথ্যে, এটা কারচুপি রয়েছে, আমি আপনাকে ফরেনসিক্সেও আমরা আপনাকে প্রমাণ করব, সেটা নয়। কিন্তু আপনি যদি আমার ইন্টেন্ট জিজ্ঞেস করেন, এটাই জার্নালিজমের এথিক্স। অ্যাজ আ জার্নালিস্ট, আমি একটু বলি, সাংবাদিক হিসেবে আমরা জাত ধর্ম ভেদাভেদ করি না, সেটা রাজনৈতিক দলদের কাজ, আমাদের নয়। আমরা সত্যিটা দেখিয়েছি। দেখুন, এখানে আপনি যেটা দেখালেন শুধুমাত্র কোনো অবৈধভাবেই কোনো লোক ভোটার হলো কি করে সে প্রশ্নটা আগে আসবে, কিন্তু এখন যে নাগরিকত্বের প্রশ্ন তোলা হচ্ছে, এসআইআর চলছে যখন, এই নাগরিকত্বের প্রশ্ন তুলতে তো পারে না। এসআইআর এর পদ্ধতির মধ্যে নাগরিকত্ব বিষয়টাই আসে না। আমি বলছি যে সে বাংলাদেশ থেকে এসছে না পাকিস্তান থেকে এসছে, সেটার জন্য অন্য আলোচনা। এসআইআর এর আবহে কেন লোককে থ্রেট করা হবে এবং কেন বলা হবে, শুভেন্দু অধিকারী কেন বলছেন যে এসআইআর করে তোদেরকে পাড়ে তাড়াবো, আরো অস্ত্র কথা বলছেন, 1 কোটি নাম বাদ যাবে, সবাইকে তাড়াবো। এই যে 1 কোটি নাম বাদ যাবে না কত নাম বাদ যাবে, ফেয়ার পয়েন্ট। আমি এখানে শুভেন্দু অধিকারীর আজকের একটি বক্তব্য শোনাবো। আজকে শুভেন্দু অধিকারী একেবারে একটা সম্প্রদায়কে তুলে একটা অদ্ভুত উক্তি, খুব কদর্য উক্তি করেছে। কদর্যই কথা। বাংলাদেশ থেকে যে হিন্দু এসেছে তারা অনুপ্রবেশকারী নয়, তারা শরণার্থী, তারা থাকবে। বাংলাদেশের মুসলমান আর রোহিঙ্গারা পালাবে। কার্বলিক অ্যাসিড ঢেলেছে ইলেকশন কমিশন গর্তে, পিল পিল করে পালাচ্ছে। আমি বলি এদের জেলে দেওয়ার দরকার নেই, ভাগ পালা, তাড়াতাড়ি পালা। রাজনীতি হোক, কিন্তু রাজনীতির মানটা এতটা নিচে কি করে নেমে যায়? কার্বলিক অ্যাসিড সাপ। দেখুন, আজকে 2004 কংগ্রেস বলেছিল 1,20,00,000-এর মধ্যে 50% পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারী। কেন ধরবো না, সেটা ধরেই তো আসছে। 2002-এর পরে 2005-এ মমতা ব্যানার্জি বলেছিলেন যে এই পশ্চিমবঙ্গে যা অনুপ্রবেশকারী আছে এদের না সরালে পশ্চিমবঙ্গের পরিবর্তন সম্ভব নয়। উনি ভোটার লিস্ট ছুঁড়ে মেরেছিলেন ডেপুটি স্পিকারের মুখে। কেন ভুলে যাব, কেন ভুলে যেতে বলছেন? সেই বুঝেই তো ইতিহাস। তাহলে আজকে যারা অনুপ্রবেশকারী আছে তাদের কেন বাদ এখান থেকে চিহ্নিত করে তাদের দেশে পাঠিয়ে দেওয়া যাবে না, এটা আমাদের বলতে হবে। এবার আমার একটাই প্রশ্ন ফাল্গুনিদি, প্লিজ হোল্ড অন। ফাল্গুনিদি, মতুয়ারা কি ফাল্গুনিদি এক মিনিট প্লিজ। তাহলে সিএতে কি করে নাগরিক হতে চাইছে তারা? তাহলে মতুয়ারা আপনাদের কথা যে নাগরিক নয়। ফাল্গুনিদি, যদি আপনি যে লাইনটা দিয়ে শেষ করলেন, কিছু না, মতুয়ারা কতজন সিএ ব্যবহার করে নাগরিক হয়েছে? নাগরিক আপনারাই বলছেন নাগরিক নয়। আপনি যে বেশ একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর ফিরে আসছি, কারণ বেশ জমে উঠেছে। কিন্তু কিছু জায়গাতে না আমরা রাজনীতির সাথে আইনটাকে গুলিয়ে ফেলেছি, এটা গোলানো উচিত নয়। রাজনীতির জায়গায় চলবে, সেখানে প্রচুর ন্যারেটিভ থাকবে, কিছু ন্যারেটিভ আপনার পছন্দ হবে না। কিন্তু যে মুহূর্তে বিজেপির, প্লিজ হোল্ড অন, যে মুহূর্তে বিজেপির একজন কেন্দ্রীয় মন্ত্রী সিএএ নামক ফর্মটা সই করেন, ফিল আপ করে দেন, তিনি স্বঘোষিতভাবে ঘোষণা করছেন, তিনি নিজে ঘোষণা করছেন আমি নাগরিক নই। অ্যাজ পার ল তার ভোটে দাঁড়ানোর অধিকারই নেই, লেট অলোন বি এ মিনিস্টার। তাই ন্যারেটিভের সঙ্গে আইনকে গোলানো উচিত নয়। আমরা আইনের কথা বলবো, ন্যারেটিভের নয়। একটা ছোট্ট বিরতির পর
একটা অদ্ভুত ট্রেন্ড দেখা যায়। শুভেন্দু অধিকারী কিছু কথা বলেন, কিছু মন্তব্য রাখেন, ফাল্গুনিদি খুব সুচারুভাবে খুব 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 আমার খুব দক্ষতার সাথে এজেন্ডাটা এড়িয়ে গেলেন, একেবারে অন্য একদিকে চলে গেলেন। কিন্তু ফাল্গুনিদি শুভেন্দু অধিকারী যে কথাটা বলছেন, আই বেগ টু ডিফার। আমি এখনও পর্যন্ত ভারতীয় জনতা পার্টির কোনো টপবাস্ট লিডার, আমি একেবারে বলছি অমিত শাহ বলুন কিংবা নরেন্দ্র মোদী বলুন কিংবা রাজনাথ সিং বলুন, কারোর কাছ থেকে এই সাম্প্রদায়িক লেভেলে কথা শুনিনি। অ্যাটলিস্ট লাস্ট 2 বছরে তো শুনিনি। আমি তার আগে যাবো না, কারণ এক্ষুনি সুস্মিতাদির অনেক বক্তব্য থাকবে। 2002, 2001, 2000 টানবেন, আমি অত পেছনে যেতে চাই না। আমরা হিস্ট্রিতে ডেভেল করবো না, প্রেজেন্টে থাকি। নরেন্দ্র মোদী বলছেন সবকা সাথ সবকা বিকাশ। একদিন হঠাৎ করে শুভেন্দু অধিকারী বললো যারা আমাদের ভোট দেয় না তাদের সাথে আমরা নেই। তারপর উনি নিজেই বলছেন না আমি এটা বলিনি, আমি ওটা আমি বলার চেষ্টা করেছি। তারা আবার কাভার আপও দিলেন। আজকে তিনি আবার কার্বলিক অ্যাসিড বলছেন। বিশ্বাস করুন আপনিও আমার সাথে সহমত। নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ অনুপ্রবেশকারী নিয়ে কিছু কথা বলেছেন অনুপ্রবেশকারী, কাউকে চিহ্নিতকরণ করেননি। এই চিহ্নিতকরণ কেন? এই রাজনীতিটা কেন? আপনি বলতে পারবেন যে আপনার এরিয়ার, যদি আপনি ভোটে দাঁড়ান, গড উইলিং নিশ্চয়ই কোনোদিন দাঁড়াবেন, যদি আপনি ভোটে দাঁড়ান, আপনি আপনার এরিয়ার মুসলিম ভোটারদের চাই না? একদম চাই। তাহলে কারণ যারা আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছেন, যারা আমার দেশে জন্মগ্রহণ করেছেন, যারা ভারত মাতা কি জয় বলেন, যারা আমাদের দেশের উল্লাসে তারা হাসেন এবং দুঃখে কাঁদেন, তারা আমাদের ভারতবাসী, তারা আমার ভাই। এটাতে কোনো দ্বিধা নেই বলতে। এবং আমরা সাম্প্রদায়িকতায় বিশ্বাস করি না। আমাদের নেতা মাননীয় নরেন্দ্র মোদীজি তিনি বারবার বলছেন সবকা বিকাশ, সবকা প্রয়াস, সবকা বিশ্বাস। কিন্তু শুভেন্দু বাবু একটু লাইনটা ঘুরে যায়। এটা কি উনি কি বিজেপির নন? এক মিনিট প্লিজ। শুভেন্দু বাবু তো আপনাদের বিরোধী দলনেতা। প্লিজ আমাকে বলতে দিন, আপনি বলবেন। কিন্তু দেখুন আমি বলি, এনকেডিএ তে চাকরি করছিল 2 জন অনুপ্রবেশকারী, আজকে তারা চলে যাচ্ছে। হাসান গাজী, মোহাম্মদ শেখ, নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি। এখানে চাকরিটা পেল কি করে? এখানে চাকরিটা দিল কারা? এবারে আমরা যদি বলি এই অনুপ্রবেশকারীরা ফিরে যাওয়া যায়, কালকে আপনি চাইলে বাংলাদেশে ফিরে যাওয়া যায় না? না, ফিরে যাওয়া যায় না, ওটাকে বলে পুশব্যাক। পদ্ধতি আছে, একদম অ্যারেস্ট হবে, তারপরে কোর্টের মাধ্যমে পুশব্যাক হবে। হঠাৎ করে বলছে আমি ফাল্গুনিদির প্রশ্নটা একটু শুনবো। ফাল্গুনিদির প্রশ্নটা দেখুন, এই যে আটগড়া বস্তি, এই যে গুলশান বস্তি, যেখানে 2 লাখ মানুষ ছিল, সেখানে সেই একই ট্রেসও পাওয়া যায়নি। প্লিজ, বিভিন্ন জায়গায় হঠাৎ আমি একটু ফাল্গুনিদি 100% সহমত, 100% সহমত ফাল্গুনিদি। শুধু এটা বলুন, এই মুহূর্তে যেগুলো মতুয়া অধ্যুষিত অঞ্চল, এসআইআর এর পর কিন্তু তারা সবাই অবৈধ ভোটার। হ্যাঁ, একদম। প্লিজ লেট মি ফিনিশ। সিএএ এখনো হয়নি, এসআইআর এর পর বলছি। প্লিজ লেট মি ফিনিশ ভাস্করদা। আমি জানি আপনি খুব ইগার। এসআইআর এর পর কিন্তু মতুয়ারা ভোটার নয়, মতুয়া সম্প্রদায়ের মানুষজন ভোটার নয়। এটা আপনিও মানবেন, আমিও মানবো, কারণ আমরা জানি হোয়াট দ্য রিয়ালিটি ইজ, এবং আমরা তাদের সঙ্গে সহমর্মী। তাদের দুঃখে আমাদেরও প্রাণ কাঁদে। কিন্তু লিগ্যালিটি কি বলছে? এসআইআর এর পর তারা ভোটার নয়। এই ভোট ব্যাংক বিজেপিকেও দেয় ভোট, তৃণমূলকেও ভোট দেয়। তাই সমস্যাটা আপনাদের দুজনেরই। তৃণমূল বলেনি করতে তারা ভোটার নয়, তারা নাগরিক নয়। নাগরিকত্বের যে প্রশ্নটা তুলেছে বিজেপি, তাদের যদি নাগরিকত্বের প্রশ্নে তারা বলছে নতুন করে নাগরিক হতে হবে, শান্তনু ঠাকুর বলেছেন, তারপরে ভোটার লিস্টে কি নামটাম তুলে দেবেন। আমরা বলেছি সবাই নাগরিক, আমরা সবাই নাগরিক, এই কথাটা তৃণমূল বলেছে। আপনারা না, কে বলেছে? আপনি কোনো ভাবে আপনি আলাদা করতে পারেন না। তাহলে আপনি সিএএ কে ব্যবহার করে কতজন লোক নাগরিক হয়েছে? আপনার সিএএ করে নাগরিক কি শান্তনু ঠাকুর হয়েছে? কতজন লোক সিএএ করে নাগরিক হয়েছে? হ্যাঁ বলুন। আমি বলছি ভোটার আই কার্ড আছে, আধার কার্ড আছে, সবকিছু রয়েছে। তারপরে পাসপোর্ট করতে গেলে আপনার কি ওই ভোটার আই কার্ড আর আধার কার্ড দিয়ে পাসপোর্ট হয়? অনেকে হয় না। কেন? কারণ না হলে সেটা নয়। কিন্তু ভারত আপনারা নাগরিকত্বের প্রশ্নটা যেটা তুলেছেন, সিএএ করে পাস করিয়েছেন, সিএএ এর মাধ্যমে কতজন মানুষ নাগরিক হয়েছে? আমার একটা প্রশ্ন, আমাদের ভারতে। আচ্ছা ফাল্গুনিদি বেসিক্যালি মেন প্রশ্নটা ঘুরে ফিরে আসে এখানেই যে এসআইআর এর পর যারা বৈধ নাগরিক নয়, তার মধ্যে একটি কমিউনিটি ছাড়া বাকি সব কমিউনিটিকে সিএএ করে তারা নাগরিক হয়ে যাবে। এই তো মূল ফান্ডা, সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ, মূল ফান্ডা। আমার একটা প্রশ্ন, ধরুন তাসলিমা নাসরিন দীর্ঘদিন বাংলায় ছিলেন,
ইদ্রিস আলী নামক কিছু এমএলএ এর দাপাদাপির জন্য তাকে বাংলা ছাড়তে হয়। আপনারা সবাই জানেন 2006-07 সাল গোটা পাক সার্কাস জুড়ে ছিল। জ্বলা উচিত হয়নি, সিপিএম এর নেই প্রতিনিধি, সেটা অন্য আলোচনা। আমার বক্তব্য আজ ধরুন এলেন, কিংবা ধরুন ছাড়ুন না, আরো বেটার শেখ হাসিনা পলিটিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ রিলিজিয়াস দুদিক থেকে নিপীড়িত, কি করবে? বলবেন ফেরত যান? তাদের আশ্রয় দেওয়ার প্রভিশন আছে, তাকে বলে পলিটিক্যাল অ্যাসাইলাম। আছে তো পলিটিক্যাল অ্যাসাইলাম। 11 বছর আমি বলছি, আগে 11 বছর আমাদের দেশে থাকলে 2014 আমি বলি 31শে ডিসেম্বর, এই মুহূর্তে 31শে ডিসেম্বর অবধি যে আইনটা ছিল সেটা বাড়ানো হয়েছে, সেটা বাড়িয়ে 2024-এর 31শে ডিসেম্বর। আমার কাছে ফাল্গুনিদি আমার একটা সহজ জিনিস, এটাকে বলে পলিটিক্যাল অ্যাসাইলাম। যেহেতু উনি একটা রাজ্যে একটা দেশের প্রধানমন্ত্রী ছিলেন, পলিটিক্যাল অ্যাসাইলাম। যেহেতু এক মিনিট এখানে ধর্ম আসবে না, প্লিজ আমার খুব একটা কথা বলবো জাস্ট, আমি জাতিসংঘের স্বীকৃতি অনুযায়ী বিশ্বের 57টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ রয়েছে, এরা তো শরণার্থী হতে পারে না, তাদের তো অলরেডি 57টা দেশ আছে। ভারতবর্ষ সকলে হিন্দুদের দেশ, ভারতবর্ষ সকলে হিন্দু ভারতবর্ষ সকলের দেশ। আপনি এখানে বলছেন মুসলমানদের দেশ আছে, এটা হিন্দুদের দেশ, এটা কি হিন্দুদের দেশ? আপনি আমার বলছেন যে শুধুমাত্র আলাদা করছেন হিন্দু মুসলমানদের আলাদা করে করতে পারেন। এটা অ্যামেন্ডমেন্ট হয়েছে, এই আবার বাজে কথা বলছেন, কংগ্রেস করেছিল, আবার আপনি বাজে কথা বলছেন, কি বলুন আপনি আপনার কথা উত্তর দিন। সিএ ছিল, সিটিজেন একদম ছিল, ছিল তো, কংগ্রেস করেছে, বলছি যে এবার তার সাথে রিলিভেন্ট কথাটা শুনুন, কেন রিলিভেন্ট কথাটা শুনতে হবে, কেন বলছেন না সেটা কথাটা শুনতে হবে, করেছেন শাহবানু হত্যা, আপনারা শুনতে হবে, আপনাকে একটু ধৈর্য রেখে। আপনি তো আগে মানুষের মনে, আমরা বললাম কংগ্রেস, আপনি একটা কথা মনে রাখবেন, মানুষের মনে আপনারা যে সাম্প্রদায়িক বিষ ছড়াতে চাইছেন, আপনারা ছড়িয়েছেন। এই ভারতবর্ষ ধর্মের ভিত্তিতে ওকে জেন্টলম্যান, এই ভারতবর্ষ ধর্মের ভিত্তিতে কংগ্রেস আমি আপনাদের দুজনকে জানতে বলবো, আমার সময় শেষ প্লিজ। থ্যাংক ইউ আমার সময় শেষ। আমি শুধু আপনাদের কয়েকটা নাম বলি। একদম জানি। ব্রিগেডিয়ার মোহাম্মদ উসমান, প্রথম মুসলমান অফিসার, হাই র্যাঙ্কিং অফিসার, যিনি এই দেশের জন্য নিজের প্রাণ দিয়েছিলেন 1947 ইন্ডিয়া পাকিস্তান ওয়ারে। 2010-এর পরিসংখ্যান বলছেন 12 জন মুসলিম অফিসার্স 6.41% অফ টোটাল মার্টার্স দ্যাট ইয়ার দেশের জন্য প্রাণ ত্যাগ করেছেন। লেফটেন্যান্ট উমর ফায়াজ, ইয়াং লেফটেন্যান্ট কাশ্মীর থেকে 2019 সালে কি প্রমাণ করতে হবে করেছেন। তারা ভারতীয়, এই প্রশ্নটা আসছে কেন? প্রশ্নটা এই যে বললো ভারত কি কারোর একা? ভারত সবার। মজহব नहीं सिखाता आपस में बैर रखना, हिंदी है हम वतन है हिंदुस्तान हमारा, सारे जहां से अफ्ता। जय हिंद।